আমি নির্বাচনের আগে আপনাদেরকে বলেছিলাম যে জামাতে ইসলামী যে একটা আশার ফানুস তাদের নেতাকর্মীদের জন্য তৈরি করেছে এবং তারা সরকার গঠন করছে, তারা লড়ছে জয়ের জন্য, মানে সরকার গঠনের জন্য লড়ছে, বিরোধী দল হওয়ার জন্য লড়ছে না। এই আশার ফানুসটা যদি ফুটে যায় তাহলে কি হবে? আমাদের সঙ্গে জামাতের নেতৃবৃন্দের বা জামাতের রুট লেভেলের নেতাকর্মীদের যেসব যোগাযোগ হয় সেখানে আমরা এই তীব্র আশার কথা আমরা তাদের কাছ থেকে শুনেছি। তখন আমি এটাও বলেছিলাম যে এটা যদি আশায় গুড়েবালি হয় তাহলে জামাত নেতৃবৃন্দ একটা সিচুয়েশন ফান্দের মধ্যে পড়বে এবং সেটাই দেখা গেছে। নির্বাচন দিন পার হয়ে রেজাল্ট হয়ে যাওয়ার, বেসরকারি ফলাফল হয়ে যাওয়ার পর জামাত ঠিক সুনির্দিষ্ট বুঝে উঠতে পারছিল না দেশে কি রিয়াকশন দিবে। এই রিয়াকশনটার জন্য সারা দিন ব্যাপী তারা দফায় দফায় বৈঠক করেছে এবং খুব সিগনিফিক্যান্ট তেমন কোনো অভিযোগ তারা তুলে ধরতে পারেনি। দুইটি সেন্টার নিয়ে এটা মানুষের মধ্যে টান টান উত্তেজনা থাকে, দুইটা আসন নিয়ে। একটা ছিল ঢাকায় মামুনুল হকে, ঢাকা 15 আসন, যেটি 13 আসন বা মোহাম্মদপুর এলাকা নিয়ে যে আসনটি, সেখানে মামুনুল হক এবং ববি হাজ্জাজের লড়াই। একটা সময় রেজাল্ট পাওয়া যায় মামুনুল হক এগিয়ে আছেন, আবার একটা সময় ববি হাজ্জাজ এগিয়ে আছেন। এই করতে করতে একদম টান টান উত্তেজনা, দুজনের শিয়ান লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ববি হাজ্জাজ নির্বাচিত হন। এর চেয়ে আরো কঠিন অবস্থা দেখা গেছে ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে। সারা সন্ধ্যাবেলাটাই নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক দূরে গিয়েছিলেন, তারপর শেষ রেজাল্টে গিয়ে মাত্র 5-6 হাজার ভোটের ডিফারেন্সে মির্জা আব্বাস পাশ করেন। এটা এ ধরনের বিষয় ঘটে থাকে। এখন এটাকে জামাত ইসলামী ক্যাশ করতে চাচ্ছে। তারা প্রেস কনফারেন্স করে বলেছে এই দুইটা সেন্টারে তাদের রিগিং হয়েছে, তাদের ফলাফল চেঞ্জ করা হয়েছে। এখন এরকম অভিযোগ তো ঢাকার অন্য আসনে, যেমন বিএনপির হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম, তিনি অভিযোগ করেছেন যে তার এখানে চেঞ্জ করা হচ্ছে, তার এখানে দুই পক্ষের এটা আছে। জামাতের ওভারঅল ইলেকশন নিয়ে যে রিয়েকশন, এই রিয়েকশনটা জামাত পাবলিকলি সামনে আনতে বেশ সময় নিয়েছে এবং এটার জন্য বোধহয় তাদেরকে অনেক ভাবতে হয়েছে। যেটা জামাত আমির বলেছেন, সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যে বাধ্য করা হলে রাজপথে নামবো জামাত আমির। নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অনিয়মের প্রতিকার না পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামাতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শফিকুর রহমান বলেন, গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয়, অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। আমাদের জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে কি হয়েছে আপনারা জানেন। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তা দেশবাসী দেখেছে। আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, অথচ নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। জামাত আমির প্রশ্ন তুলে বলেন, এক দেশে কি দুই আইন চলবে? এই ধরনের অন্যায় কাজ আরো হয়েছে। আমাদের যাদের ওপর অন্যায় হয়েছে তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো, না হলে আমরা ব্যবস্থা নেব, বাধ্য করা হলে রাজপথে নামবো। নির্বাচন কমিশন ন্যায় বিচার করবে আশা প্রকাশ করে তিনি বলেন, আশা করি ইসি ইনসাফ করবে। আমরা দেশের শান্তি ও ঐক্য চাই। এ দেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ কারো অধীনস্থ নয়, সবাই সমান। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই কালো অধ্যায়ের অবসান চেয়েছি। ফেসিবাদ আবার ফিরে আসলে ছাড় নয়, লড়ে যাব। তার মানে জামাতে এটাও প্রমাণ করলো যে তারেক রহমান যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টা করেন, সেটাও জামাত খুব শক্তভাবেই মাঠে থাকবে। আর এখন থেকেই তারা যে বলছে তারা প্রয়োজনে রাজপথে মাঠে নামবে, বিএনপিকে জামাত আগামী কিছুদিন পর থেকে শান্তিতে থাকতে যাবে না, এটা তো থাকতে দিবে না। এটা অনেক আগের প্রেডিকশন, অনেক আগেই সবাই জানে যে আওয়ামী লীগবিহীন মাঠ এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও জামাতের টার্গেট থাকবে বিএনপিকে 1-2-3 বছরের মধ্যে ফেলে দিয়ে আবার নির্বাচনের নামে, ধর্মীয় ইসলামী অভ্যুত্থানের নামে, ইসলামী শাসন প্রতিষ্ঠার নামে আবার একটা নতুন কিছু ক্রিয়েট করা। দর্শক, আজকে কিছুক্ষণ আগে জামাতের আমির আবারও প্রেস কনফারেন্স করলেন। এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে জামাতের ইন্টারনাল বৈঠক হয়েছে গত রাতে
রাত 1:30টার পরে তারা তাদের অফিসে একটা ইন্টারনাল জরুরি মিটিং করেছে এবং জনকণ্ঠ দাবি করছে সেই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তত 150 আসনে পুনর্নির্বাচনের দাবি করা হবে এবং এই সংসদে তারা যাবে না, আন্দোলনে নামবে। জামাতের আমির তার জোট সঙ্গীদের নিয়ে আবারও আজ রাতে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলন করে অনেক কথা বলার চেষ্টা করলেন, কিন্তু সেই সংবাদ সম্মেলনের যদি একেবারে ফলাফল বলতে যাওয়া যায় তাহলে ইনিয়ে বিনিয়ে অনেক কথা আসলে পরাজিত হলে বলা, এটা বাংলাদেশের রাজনীতির একটা কালচার, যে কালচার থেকে কেউই বোধহয় বেরোতে পারবে না। সেই প্রয়াসই আমরা দেখলাম। গণভোট ব্যাপারে তিনি কথা বললেন। বিএনপির ঋণ খেলাপি প্রার্থীদের কেন নির্বাচন কমিশন ভোট করতে দিয়েছে এই প্রশ্ন আনা হলো। স্পেসিফিক 3-4টা আসনে ফলাফল প্রভাবিত করা হয়েছে এরকম একটা অভিযোগ করা হলো, কিন্তু সেই অভিযোগগুলোর ভিত্তিতে গণভোট নিয়ে কথা বলা হয়েছে। ইম্পর্টেন্টলি গণভোট নিয়ে, গণভোটের ফলাফলকে পজিটিভভাবে গ্রহণ করা হয়েছে এবং গণভোট নিয়ে একটা বার্তা দেয়া হয়েছে। কিন্তু সব মিলিয়ে তার যে সারাংশ দাঁড়ায় সেটা মানে এই নির্বাচন প্রত্যাখ্যান করা, নির্বাচনে পুরো ফল মানে করা হয়েছে, প্রভাবিত করা হয়েছে, সেই ব্যাপারটা আসলে মজবুতভাবে তারা বলতে পারেননি। কথা বলেছেন জামাতের আমির, এনসিপির আহ্বায়ক, সাথে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, তারা কথা বলেছেন। তারা কি বললেন এই কথাটা ছোট করে আলোচনা করব। পাশাপাশি আমরা মূলত দেখতে চাইব যে এনসিপি জামাত জোট যে মূলত দুইটা কারণে তাদের এই ভরাডুবি হয়েছে। তাদের ভরাডুবি আসলে বলা যায় না, কারণ জামাত রেকর্ড সংখ্যক আসন পেয়েছে। এর আগে তাদের আসন পাওয়ার ব্যাপারটা ছিল এককভাবে নির্বাচন করে মানে সর্বোচ্চ 18টা আসন পর্যন্ত তারা পেয়েছিল, এর বেশি আসন তারা পায়নি। এবারে 68টা আসন পেয়েছে, এটা জামাতের জন্মের পরে সব থেকে ভালো রেজাল্ট। তবুও তারা খুশি নয়, যেহেতু তারা আশা করছিল তারা সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে আমরা দুটা কারণকে চিহ্নিত করতে পেরেছি, যে দুইটা কারণ মূলত এই জোটের সরকার গঠন করতে না পারার প্রধান কারণ হিসেবে আমাদের কাছে মনে হয়েছে। চলুন একটু আলোচনা করে দেখার চেষ্টা করি জামাতের আমির আজকের সংবাদ সম্মেলনে কি বললেন, তারা সংসদে যাচ্ছেন কিনা, আর কোন দুইটা স্পেসিফিক কারণে তাদের পরাজয়টা হলো। থাকবেন দর্শক। বলছিলাম জামাতের পক্ষ থেকে আজকে, জামাত জোটের পক্ষ থেকে আজকে আবার সংবাদ সম্মেলন করা হলো। এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে রাতে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে গণভোটের রেজাল্টটাকে পজিটিভ বলা হচ্ছে, কিন্তু মূল যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনটাকে প্রভাবিত করা বলা হচ্ছে। গণভোটের রেজাল্টে খুবই খুশি তারা, এবং গণভোটের রেজাল্ট বাস্তবায়ন করতে হবে এরকম একটা আলটিমেটাম দেয়া হয়েছে, যে গণভোটের যে রেজাল্ট হ্যাঁ এর পক্ষে পড়েছে, এটা অর্থাৎ জুলাই জাতীয় সনদ যেটা, সেই সনদ বাস্তবায়ন করতে হবে। যারা ক্ষমতায় যাচ্ছে তারা যদি এটা বাস্তবায়ন না করে তাহলে তীব্র আন্দোলন শুরু হবে, এরকম একটা হুঁশিয়ারি দেয়া হয়েছে। স্পেসিফিক 3-4টা আসন নিয়ে বলা হয়েছে যে এই আসনগুলো প্রভাবিত করা হয়েছে। তাতে কি পুরো নির্বাচন প্রভাবিত হয়? তারা যে 3-4টা আসনের কথা বলেছে, সেই 3-4টা আসন যদি তারা পেতেনও, তবুও তো বিএনপির 209-এর জায়গায় হয়তো 205 হতো, তার বেশি তো আর কিছু হতো না। সেই 3-4টা আসন কি? ঢাকা 8 নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা বলছেন যে এই আসনে নির্বাচন প্রভাবিত করা হয়েছে, ফলাফল মেনে নেওয়া হয়েছে। ঢাকা 13 মামুনুল হক যে আসনে মামুনুল হক পরাজিত হয়েছেন ববি হাজ্জাজের কাছে, সেটা দাবি করা হচ্ছে যে এই আসনটাকেও নির্বাচনে প্রভাবিত করা হয়েছে। বলা হচ্ছে খুলনার যে আসনে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি হেরেছেন, সেই আসন আলী আসগর লবি জিতেছেন, সেই আসনেও নির্বাচন প্রভাবিত করা হয়েছে। এরকম 3-4টা আসনের নাম তারা বলেছেন। তার মানে মোটা দাগে 300 আসনে 299টা আসনে ভোট প্রভাবিত করা হয়েছে, এরকম কোনো মানে স্পেসিফিক কথা তারা বলতে পারেননি। এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা মানে তাদের আসলে তেমন কোনো কথা আসলে ছিল না বলে নির্বাচন কমিশনকে বলেছে যে নির্বাচনের ঋণ খেলাপি প্রার্থীদের, বিএনপির প্রার্থী তাদেরকে ভোট করতে দেওয়া হয়েছে, এটা ওটা অনেক কিছু বলার চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পরে এসে ঋণ খেলাপিদের নির্বাচন করতে দেওয়া হয়েছে এই ইস্যু সামনে এনে আদতে আর কোনো কাজ হবে কিনা, কিংবা এই কথার গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেটা হয়তো
প্রশ্ন সাপেক্ষ। যাই হোক, মানে জনকণ্ঠ যেটা দাবি করছে যে তারা সংসদে যাবে না, তারা আন্দোলনে যাচ্ছে, এই জোরালো অবস্থানটা ফাইনালি তাদের মুখ থেকে আমরা শুনতে পাইনি। তবে একটা কথা তারা বলেছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন বিএনপি না করে তাহলে তারা আন্দোলনে যাবে। অর্থাৎ পরবর্তী বাজার গরম হতে চলেছে গণভোটের এই ব্যাপারটা বাস্তবায়ন করা না করা নিয়ে, এবং সেখানে আমরা নিশ্চিতই বুঝতে পারছি যে বিএনপি জুলাই সনদের অনেক কিছুই বাস্তবায়ন করবে না কিংবা করতে পারবে না সঙ্গত কারণেই, এবং করা উচিতও না। অনেক কিছু রয়েছে, যেমন সংবিধানের মূলনীতি পরিবর্তন করা সহ বেশ কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো আদতে পরিবর্তন করার কোনো মানে হয় না, সেই ব্যাপারগুলো বিএনপি করবেও না। সেই ক্ষেত্রে একটা আন্দোলন চাঙ্গা হতে পারে। এখন আসি যে জামাতের যে দ্বিতীয় প্রেস কনফারেন্স আনুষ্ঠানিকভাবে 11 দলীয় জোটের, সেখান থেকে মনে হয়নি যে এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করতে পারছে কিংবা করছে। তার মানে একটু আধটু যে অভিযোগ দিতে হয় সেই অভিযোগগুলোই তারা দিয়েছে, মোটা দাগে তারা নির্বাচনটা মেনেই নিয়েছে। এখন আসা যাক, নির্বাচন যখন তারা মেনে নিল তখন কোন দুইটা কারণে তাদের মূলত পরাজয় হয়েছে। এই দুইটা কারণের মধ্যে মূলত এনসিপি এবং জামাতকে কেন্দ্র করেই আলোচনাটা হচ্ছে। সকলেই বলছেন যে তাদের পরাজয় হয়েছে মূলত মবতন্ত্রের যন্ত্রণায়। এইবারের নির্বাচনে মূলত ভোট হয়েছে মবের বিরুদ্ধে, মব যে প্রতিষ্ঠিত করা হয়েছে গত 1.5 বছরে এটার বিরুদ্ধে। আরেকটা হচ্ছে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে নানাভাবে কলঙ্কিত করা, হঠাৎ করেই স্বাধীনতার নতুন ঘোষক আমদানি করা, মুক্তিযুদ্ধে মানে নিজেদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে তারা করেছে জামাত, এরকম বক্তব্য দেয়া, নানাভাবে মুক্তিযুদ্ধ গত 1.5 বছরে আমরা দেখেছি। মানে এমন কথাও বলা হয়েছে যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের মারা হয়েছে, আমাদের দেশের শত শত বুদ্ধিজীবীদের টার্গেট কিলিং করা হয়েছে, সেই ব্যাপারটা পাকিস্তানি হানাদার বাহিনী করেনি। সেই ব্যাপারের সঙ্গে তৎকালীন রাজাকার আলবদর আল শামসদের যোগাযোগ ছিল না। এই ব্যাপার সহ নানাভাবে যে মুক্তিযুদ্ধকে ছোট করার ব্যাপার, বিশেষ করে গত ডিসেম্বর মাসে যে ব্যাপারটা হয়েছে, ডিসেম্বর মাসে মূলত মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাতের জনপ্রিয়তায় অনেক বেশি ভাটা পড়েছে। এই মুক্তিযুদ্ধ ইস্যুটা অনেক বড় ভাটা হয়েছে। এর সাথে এই দুইটার সঙ্গে সেমি সম্পর্ক তৈরি হয়েছে নারীবাদী ইস্যু। নারীদের স্বাধীনতা, নারীদের কর্মঘণ্টা কমানো, নারীদের বিরুদ্ধে বিষোদ্গার করা, নারীদের নানাভাবে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, ধর্মের দোহাই দেয়া, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের নারী ভোটাররা ব্যাপকভাবে খেপেছেন, এবং সেটাও একটা বড় কারণ। দুইটার পরে নারী একটা বড় কারণ, এবং মুক্তিযুদ্ধটা আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ এবং মব সব থেকে বড় কারণ। মুক্তিযুদ্ধের ব্যাপারে জামাতের নভেম্বর পর্যন্ত জামাতের জনপ্রিয়তা যে তুঙ্গে উঠেছিল, সেই তুঙ্গে ওঠা জনপ্রিয়তাটা মূলত ডিসেম্বরে এসে প্রচণ্ড ভাটা পড়ে, এবং সেখানে মনে হয় যে শুধুমাত্র ডিসেম্বর মাসেই জামাতের জনপ্রিয়তা অন্তত 40% কমে গেছে। এই 40% একটা আনুমানিক সংখ্যা বললাম আর কি, এটা কমে গেছে। এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে মবতন্ত্র। মূলত মবতন্ত্রের পেছনে মূল দায়টা এনসিপির কাঁধেই যাবে, কারণ সারা দেশে গত 1.5 বছরে যত মব হয়েছে, সেই মবগুলো মূলত কখনো এনসিপি, কখনো বৈষম্য বিরোধী আন্দোলন, কখনো সমন্বয়ক, কখনো জুলাই যোদ্ধা, আর কখনো তৌহিদি জনতা, এই ব্যানারগুলোতে কাজ করা হয়েছে, এবং কোনো ব্যানারেই সরাসরি জামাতের সম্পৃক্ততা ছিল না। অনেকে বলেন যে তৌহিদি জনতার ব্যানারে যে কাজগুলো করা হয়েছে সেগুলো জামাত সহ বিভিন্ন ইসলামিক দল, আল্লাহ মামুনুল হকের ইসলামিক দল সহ যে দলগুলো ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা তৌহিদি জনতার নামে যে ব্যাপারগুলো করেছে, মবগুলো করেছে এবং মাজার ভাঙার ঘটনাগুলো ঘটেছে। এছাড়া সারা দেশে যে মবতন্ত্র কায়েম হয়েছে, সেই মবতন্ত্র কায়েমের পেছনে মূলত এনসিপির শীর্ষ নেতাদের হয় সম্পৃক্ততা, অথবা নীরবে সাপোর্ট, অথবা এই মবের ঘটনাগুলোকে জাস্টিফাই করার ঘটনা আমরা দেখেছি, যার ফলেই
এই মবের যন্ত্রণা থেকে দেশবাসী মুক্তি পেতে চেয়েছে এবং মুক্তি পেতে চাওয়ার কারণে এই ভোট বিপ্লবটা হয়েছে। আমার মনে হয় না যে কেউই ভেবেছে যে বিএনপি মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। সবারই ধারণা ছিল বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, 209টা আসন একাই পেয়ে যাবে, এটা কিন্তু খুব কম লোকই ভেবেছে। এবং এটা হওয়ার মূল কারণই হচ্ছে মানুষ মূলত মবতন্ত্র থেকে রক্ষা পেতে চেয়েছে এবং যে 59% প্লাস 59% ভোট কাস্টের দাবি করা হচ্ছে, সেখানে একটা বড় সংখ্যক ভোটার হচ্ছে আওয়ামী লীগ। এবং আজকেই আমরা দেখেছি পঞ্চগড়ে নির্বাচনের পরের দিনই এসে পঞ্চগড়ের বিএনপির সদর উপজেলার সভাপতি, তিনি আওয়ামী লীগের একটা অফিসে তালা মারা হয়েছিল, যেটা জামাত মেরেছিল বলে অভিযোগ করা হয়েছে, সেই অফিসের তালা খুলে দিয়েছেন এবং ব্যাপারটা উন্মুক্ত করে দিয়েছেন। এবং সেই অভিযোগটাও আজকে সংবাদ সম্মেলনে করেছেন জামাতের আমির। পাশে থেকে মামুনুল হক তার কানে কানে এটা বলে দিয়েছেন। বলে দেওয়ার পরে তিনি বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে কোথাও নির্বাচনের পরপরই মানে ফ্যাসিস্টদের, স্বৈরাচারী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে এই কথা বলছেন এটা নিশ্চিত। এবং তিনি বলছেন নির্বাচনের সময়ও আমরা দেখেছি পুনর্বাসন করার কথা, ব্যাপার এখনো নির্বাচনের পরে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এটা যদি করা হয় তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। এই ব্যাপারগুলো তার মানে হচ্ছে যে মানে যে মবগুলো করা হয়েছে সারা দেশে, যে মবগুলো করা হয়েছে সেগুলোতে জামাতের কোনো সম্পৃক্ততা না থাকলেও, জামাতের কোনো সম্পৃক্ততার কোনো কথা গত 1.5 বছরে কেউ অভিযোগ করেনি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তার মানে এটুকু বোঝা যায় যে আজকের এই অবস্থানটাতে বোঝা যায় যে এগুলোর পেছনে জামাতের একটা সমর্থন ছিল এবং অথবা জামাত পেছন থেকে এগুলোতে কলকাঠি নাড়িয়েছে। তা না হলে আজকে যখন একটা মানে ভালো উদাহরণ তৈরি হচ্ছে, ইনক্লুসিভ রাজনীতির উদাহরণ তৈরি হচ্ছে, যে বিএনপি জিতেই মনে করছে যে আওয়ামী লীগকে এভাবে অন্যায় অত্যাচার করা উচিত না, তাদের অফিস খুলে দেওয়া উচিত, তাদের আবার কার্যক্রমে আনা দরকার, গণতন্ত্রের স্বার্থেই দরকার, ভালো রাজনীতির স্বার্থেই দরকার, যে উদার রাজনীতির কথা বলা হচ্ছে সেই স্বার্থে দরকার, সেটার বিরোধিতা করছে জামাত জোট একেবারে স্পেসিফিকভাবে। তার মানে ইনডাইরেক্টলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এতদিনের, গত 1.5 বছরের যে মবতন্ত্র, সেই মবতন্ত্রকে গোপনে সাপোর্ট করার ব্যাপারটা এবার প্রকাশ্যে চলে আসলো। এই যে মবতন্ত্র, এবং সর্বশেষ 1.5 বছরেও কোনো মবের পেছনে জামাতের কোনো অভিযোগ, জামাতের সম্পৃক্ততার কোনো অভিযোগ শোনা না গেলেও প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচিতে যে ঘটনাটা ঘটেছে ডিসেম্বরের 18 তারিখে, সেখানে জামাত এবং শিবিরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন যে এই ঘটনাটা মূলত তাদের কর্মীরাই করেছে এবং তারা পেছন থেকে ইন্ধন দিয়েছে। এবং আমরা দেখেছি 2টা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের ঊর্ধ্বতন শীর্ষ 2 নেতা একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এগুলো উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে জামাত এবং শিবিরের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা স্লিপ অফ টাং। এরকম স্লিপ অফ টাং আমরা হতে দেখেছি এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট আক্রান্ত হওয়ার পরেই মূলত এই মবতন্ত্রটা মানে সরকারও বুঝতে পেরেছে যে এই মব নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ব্যাপারটা তারাই তৈরি করেছে, তারা আশকারা দিয়ে এদের বাড়তে দিয়েছে। ততক্ষণে এই জোটের মহা সর্বনাশটা হয়ে গেছে। মূলত 2টা ইস্যু, সাথে আরেকটা ইস্যু নারী ইস্যু। মানে নারী ইস্যুটাকে যদি আমি 3 নাম্বার ইস্যু ধরি, মূল 2টা ইস্যু, মবতন্ত্রের যন্ত্রণা থেকে মানুষ আসলে মুক্তি পেতে চেয়েছে এবং মানুষ একটা মানে আরামদায়ক বাসভূমি চেয়েছে এবং স্বাধীনতার প্রশ্নে মানুষ আসলে কোনো ধরনের কোনো ছাড় দিতে রাজি নন। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে যে কোনো সিদ্ধান্তের বিরোধী যে, সেটা প্রমাণিত হয়েছে এবং সরকারেরও মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধানকে নিয়ে কাটাছেঁড়া, 72-এর সংবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আলী রিয়াজের 72-এর সংবিধান ফেলে দেওয়ার চেষ্টা, এই ব্যাপারগুলোর বিরুদ্ধেও বাংলাদেশের মানুষের একটা ভোট বিপ্লব হয়েছে বলে মনে হয়। সাথে নারী ইস্যুটা অনেক বড় আকার ধারণ করেছে একেবারে শেষ বেলায় এসে, যে জানুয়ারির শেষের দিকে এসে নারী ইস্যুটা একেবারে ভয়াবহ অবস্থায় চলে গেছে। এই সব কারণেই মূলত পরাজয়টা আমার মনে হয় হয়েছে। এই ব্যাপারগুলোতে তারা যদি সাবধান থাকতে পারত এবং
এই মুক্তিযুদ্ধের বয়ানের ক্ষেত্রে তারা যদি ডিসেম্বর মাসটাতে নিজেদের জনপ্রিয় হারিয়ে না ফেলতো, মুক্তিযুদ্ধের বয়ানে তাদের যে 71-এর কর্মকাণ্ড তার জন্য একেবারে পরিষ্কারভাবে দলীয়ভাবে তাদের অবস্থান পরিষ্কার করা যে আমার আগের প্রজন্ম ভুল করেছে, আমরা তাদের জন্য নিঃশর্ত ক্ষমা চাই, আমরা এখন নতুন প্রজন্ম, আমরা ওই দায় আগের দায় নিতে চাই না, আমরা স্বাভাবিক একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের ভালোবাসা পেতে চাই, এই পরিষ্কার অবস্থানটা যদি তারা দিতে পারতো তাহলে আমার মনে হয় যে এই ভোটে 68টা আসন যেটা হয়েছে, যদিও জোট করার কারণেই এটা হয়েছে, কারণ সারা দেশে এনসিপি কিংবা ছাত্র জনতার ইনফ্লুয়েন্স অনেক রয়েছে এবং ইয়াং জেনারেশন মনে করেছে যে দাঁড়িপাল্লাই ভোট দিলে ছাত্র জনতা অর্থাৎ এনসিপির নেতারা কিংবা ছাত্ররা তরুণরা সুযোগ পাবে, তারা সংসদে যাওয়ার সুযোগ পাবে এবং জুলাইয়ের বিপ্লব সফল হবে। এই কারণে কিন্তু একটা ম্যাসিভ ভোট, ম্যাসিভ সমর্থন তাদের এসেছে। এই সমর্থনটা আরও বাড়তো যদি এই ব্যাপারগুলো সাধারণ যারা ভোটার, যারা মুক্তিযুদ্ধর পক্ষে অবস্থান নেয় এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত হতে দিতে চান না, যারা মবতন্ত্রের যন্ত্রণা থেকে মুক্তি চান, যে কোনো মূল্যে অন্যের উপরে মব হচ্ছে সেটা দেখেও হাসাহাসি করতে চান না, তারাই মূলত এই ভোট বিপ্লবটা করেছে। আমরা যে ব্যাপারগুলো দেখছি, অর্থাৎ এই মুহূর্তে এসে আজকের সংবাদ সম্মেলনেও যে অবস্থানটা দেখলাম যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, যে তার পরের দিনে এসে এই অভিযোগ করে এই জোট নিজেদের আরও বেশি ক্ষতি করে ফেললো, কারণ এটা প্রমাণ হয়ে গেল যে তারা মুখে বললেও আদতে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ চায় না। আওয়ামী লীগের অপরাধী যারা, যদি শেখ হাসিনা অপরাধী হয় কিংবা আর যারা অপরাধী রয়েছে, অপরাধীদের বিচারের প্রশ্নে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই না বলেনি। অপরাধী যারা তাদেরকে প্রমাণ সাপেক্ষে তথ্য প্রমাণ করে তাদেরকে বিচার করেন, কিন্তু তাই বলে সারা দেশে কোটি কোটি আওয়ামী লীগের যারা সমর্থক, যারা কর্মী, তাদেরকে যদি আপনি বঞ্চিত করার থিওরি আজকে এসেও দিতে থাকেন, সেই ন্যারেটিভ তৈরি করতে থাকেন এবং বহির্বিশ্ব থেকে নিয়ন্ত্রিত হন, বহির্বিশ্বে যদি আপনি দুইটা পীর বানিয়ে রাখেন, যে পীরেরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে, আপনাদেরকে নানাভাবে উস্কানি দেবে এবং ধারাভাষ্য দিয়ে কখনো প্রথম আলো, ডেইলি স্টার ভাঙাবে, কখনো 32 ভাঙাবে, এটাকে যদি আপনারা জায়েজ বানাতে চান তাহলে বোধহয় এর পরের বার আরও বেশি ভরাডুবি হয়ে যাবে। আমার মনে হয় এখান থেকে একটা লার্নিং তাদের হওয়া উচিত যে আমাদের কোন পথে যাওয়া উচিত। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।